আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সমালোচনার মুখে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে শপথে বহালের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন। এদিকে মাজারের দান বাক্সে ৩.৫ দিনে স্বর্ণ ও বিদেশি মুদ্রাসহ পাওয়া গেল ১৭,৬৫,০০০ টাকা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সরকার কাজ করবে, জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়ো ড্রাইং প্লান্ট, বর্জ্য হবে জ্বালানি। সিলেট নগর ভবনে মতবিনিময় সভা। বর্ষায় পর্যটকদের আকৃষ্ট করতে মৌলভীবাজারে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পরিবেশনায় অনুষ্ঠিত হল ৩ দিনব্যাপী হারমোনি উৎসব। এবং মৌলভীবাজারে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সমালোচনার মুখে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে শপথে বহালের দাবিতে সিলেটে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এদিকে সিলেট ত্যাগের আগে বিদায়ী ডিসির নির্দেশনায় মাজারের দান বাক্সের টাকা গণনা করে জেলা প্রশাসন ও ওয়াকফ এস্টেট। গণনার পর জানানো হয় ৩.৫ দিনে দান বাক্সে জমা পড়েছে ১৭,৬৫,০০০ টাকা। এছাড়াও দান বাক্সে মিলছে স্বর্ণ ও বিদেশি মুদ্রা। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। সম্প্রতি হজরত শাহজালাল রহমতুল্লাহি ও হজরত শাহপুরান রহমতুল্লাহির মাজার ইস্যুতে সিলেটের সদ্য বিদায়ী ডিসি সারোয়ার আলমের কিছু উদ্যোগ নিয়ে সমালোচনা হচ্ছিল। সারোয়ার আলমের নেতৃত্বে সিলেট জেলা প্রশাসন গত বৃহস্পতিবার শাহজালাল রহমতুল্লাহির মাজারে নতুন কয়েকটি দান বাক্স স্থাপন করে সেই সঙ্গে মাজারে থাকা দানের ঐতিহাসিক ৩টি ডেগ সিলগারা করে নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মাজার ভক্তরা। এই বিতর্কের মাঝেই গত রোববার আকস্মিকভাবে সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার সিদ্ধান্ত আসে। তবে বিদায় নেয়ার আগে সিলেটের বিদায়ী ডিসি মোহাম্মদ সারোয়ার আলম সিলেটের শাহজালাল মাজারের যে ডেগের মধ্যে বা পাতিলের মধ্যে যে টাকাগুলো দানের জন্যে বিভিন্ন মানুষ দিয়ে যান, ৭০০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো তিনি এই দানের টাকা প্রকাশ্যে জনসমক্ষে গণনা করার সিদ্ধান্ত নেন। তবে সিলেট ছাড়ার আগে দান বাক্স স্থাপনের ৩.৫ দিন পর বিদায়ী জেলা প্রশাসকের নির্দেশনায় ডেগ ও দান বাক্সের টাকা গণনা করে ১৭,৬৫,০৪৯ টাকা পাওয়া যায়। এছাড়া দান বাক্সে স্বর্ণ ও বিদেশি মুদ্রাও পাওয়া যায়। এই টোটাল ৮টি দান বাক্স আমরা আজকে ডাবল লক করা অবস্থায় আমরা খুলি। তো এতে মোট প্রাপ্ত টাকা হচ্ছে ১৭ লক্ষ নগদ টাকা, ১৭,৬৫,৫৪৯ টাকা, ১৭,৬৫,৫৪৯ টাকা। এছাড়া আমরা স্বর্ণালঙ্কার পেয়েছি ৭ আনা স্বর্ণালঙ্কার পেয়েছি। আমরা এটা আমাদের যে স্বর্ণকার আছে তাকে দিয়ে আপনাদের সামনে আমরা এটা পরিমাপ করেছি, সবগুলো টুকরা আমরা ৭ আনা স্বর্ণ পেয়েছি। এছাড়া সৌদি রিয়াল ৫ রিয়াল করে আমরা ২টা টাকা পেয়েছি, সৌদি রিয়াল পেয়েছি ২টা। এদিকে সারোয়ার আলমের প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ক্ষোভ জানিয়ে একটানা কয়েকদিন সিলেটে মানববন্ধন সহ বিক্ষোভ মিছিল পালন করা হয়। রেবের অফিসার রেবের একজন ম্যাজিস্ট্রেট আসলাম, সুতরাং তাই ফয়লা থাকিও একজন আলোচিত মানুষ। আমরা ফয়লা মনে করছিলাম সিলেটবাসী উপহার পাইছি এরকম একজন ডিসিরে, কিন্তু এরকম ডিসিরে হরানি মানেও সিলেটরে নষ্ট করে দেওয়া। এই পবিত্র আধ্যাত্মিক পর্যটন নগরী সিলেটরে আমরা নষ্ট হইতে দিতাম না, প্রত্যেকের ভূমিকা দরকার। ডিসি সারোয়ারের পক্ষে আছেন, উলামায়ে কেরাম পক্ষে আছেন, ব্যবসায়ীরা পক্ষে আছেন, এটা আমরা জানি। ডিসি আইয়া সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকতে পারত না। আমরা গেটের সামনে আমরা সোয়া কর্মসূচি পালন করবো লাগাতার। অন্যদিকে হজরত শাহজালাল রহমতুল্লাহির মাজার নিয়ে বিদায়ী ডিসি সারোয়ার আলমের পদক্ষেপের প্রতিবাদে সিলেটের ৬৭ জন নাগরিকের নামে বিবৃতি প্রদান করা হয়। বিবৃতিতে মাজারের ঐতিহ্য ধ্বংস করে জেলা প্রশাসনের উদ্যোগের নিন্দা জানানো হয়। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।
সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমের প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন। একই সঙ্গে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেও সরকার কাজ করবে বলে জানিয়েছেন তিনি। বুধবার বিকেলে সিলেট এমএজি উসমানী বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটি বলেন আরিফুল হক। আরিফুল হক চৌধুরী বলেন, উনি আমাদের চোখ খুলে দিয়েছেন, আমরা সেদিকেই জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব। মন্ত্রী বলেন, এ ধরনের স্বচ্ছতার পদক্ষেপে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা সবাইকে নিয়ে মাজারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করব। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। তিনি বলেন, এ বিষয়ে বাণিজ্য মন্ত্রীর সাথেও তার কথা হয়েছে জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, খুব তাড়াতাড়ি মাজারের স্বচ্ছতা নিশ্চিত করা হবে। মনে করি এই ধরনের স্বচ্ছতার পদক্ষেপে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব এবং মাজারের যাতে স্বচ্ছতা জবাবদিহিতা এবং মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা, সেটা আমি তো বাইরে ছিলাম, বাইরে থেকে আসার পরে আমি কমার্স মিনিস্টারও আমি পার্লামেন্টে পাইছি। আমরা চাইব আমাদের সংশ্লিষ্ট এলাকার সিলেটের বিভিন্ন স্টেক হোল্ডার সহ আমরা বসে সিলেটের মানুষের সঙ্গে, সিলেটের সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে আলোচনা করে আমাদের এই পূর্ণভূমি সিলেটের যে সংখ্যা আমাদের জনগণ মনে করতেছে সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা একটা স্বচ্ছতার একটা পর্যায়ে নিয়ে যাবে। খুব তাড়াতাড়ি এটা হবে। এইটাতে সরকার কোনো চান্স দেবে না কাউকে, যে এটা মানুষের আসলে অনেক কিছু চোখ খুলেও দিয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ দেশপ্রেমিক সকল শক্তি আজ ঐক্যবদ্ধ। পতিত স্বৈরাচারী শক্তির দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের এক তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে রাত 9টায় বন্দর বাজারস্থ মধুবন মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুরমা মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের যৌথ পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিব, জেলা ছাত্রদলের সহসভাপতি কামরান আহমেদ, জুনেল আহমদ, জেলা ছাত্রদলের সহসভাপতি এনামুল কবির চৌধুরী সোহেল, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সম্পাদক আব্দুস সামাদ লস্কর মনিম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম অপুসহ আরও অনেকে। প্রবাসে থেকেও নিজ উপজেলার আর্থমানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যে কানাডায় অবস্থানরত বিশ্বনাথের সচেতন মহলের উদ্যোগে প্রথমবারের মতো বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অফ কানাডা নামে নতুন অরাজনৈতিক একটি সামাজিক সংগঠন গঠন করা হয়েছে। একই সঙ্গে 27 সদস্য বিশিষ্ট নতুন একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়। কানাডার টরন্টোতে বসবাসরত বিশ্বনাথ পৌরসভার পূর্ব চাঁদশের কাপন গ্রামের বাসিন্দা আরমান আলীকে আহ্বায়ক এবং বিশ্বনাথ উপজেলার খাজানশী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা সুজন আহমদ সাগরকে সদস্য সচিব করে 27 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সম্প্রতি টরন্টোর একটি অভিজাত হোটেলে বিশ্বনাথবাসীর ব্যানারে এক ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আরমান আলীকে আহ্বায়ক ও সুজন আহমদ সাগরকে সদস্য সচিব করে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কানাডার টরন্টো সহ বিভিন্ন শহরে বসবাসরত বিশ্বনাথের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের উপস্থিতিতে ওই মতবিনিময় সভা এক মিলন মেলায় পরিণত হয়। প্রবীণ ব্যক্তিত্ব আরমান আলীর সভাপতিত্বে এবং সংগঠক আব্দুর রহমান খালেদ ও সাংবাদিক এমদাদুর রহমান মিলাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, কানাডায় আগত বিশ্বনাথবাসীকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধভাবে কমিউনিটির কল্যাণে কাজ করার পাশাপাশি
বিশ্বনাথের অসহায় মানুষের কল্যাণেও কাজ করার পরিকল্পনা গ্রহণ করবেন নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক এর সাধারণ সম্পাদক ও টরন্টো বাংলাপাড়া ক্লাবের চেয়ারম্যান MR আজিজ, বিশিষ্ট কমিউনিটি নেতা সবুজ চৌধুরী সহ আরও অনেকে। এ সময় কানাডায় বসবাসরত বিশ্বনাথের শতাধিক স্বনামধন্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার 5 যুবকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সরকারের পক্ষ থেকে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করার বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানান তিনি। বুধবার 4 দিনের জন্য সিলেট সফরে আসার পর সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। উল্লেখ্য, কাতারের রাজধানী দোহা থেকে আল শাহানিয়া শহরে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেট ট্যাক্সি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হয়ে ঘটনাস্থলে চালকসহ সিলেটের কানাইঘাটের 5 কাতার প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়। মর্মান্তিক এই প্রাণহানির ঘটনায় কাতার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এবং নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে আসে। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের জিবাল আহমদ, মাছতালুক গ্রামের সিরাজ জসিমউদ্দিন, আগতালুক গ্রামের মোস্তাক আহমদ, একই গ্রামের জুবের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ি গ্রামের কাদির আহমদ। নিহতদের মধ্যে জসিমউদ্দিন বিবাহিত, অপর 4 জন অবিবাহিত ছিলেন। আমরা অবশ্যই দেব। আগে আমার দরকার হলো তাদেরকে নিয়ে আসা, তাদের অবস্থা নিয়ে, এরপরে আমরা তাদের পারিবারিক সবার সঙ্গে আলোচনা করে সর্বাত্মক সহযোগিতা করব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়ো ড্রাইং প্লান্ট, বর্জ্য হবে জ্বালানি। সিলেট নগর ভবনে মতবিনিময় সভা। বর্ষায় পর্যটকদের আকৃষ্ট করতে মৌলভীবাজারে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পরিবেশনায় অনুষ্ঠিত হল 3 দিনব্যাপী হারমোনি উৎসব। এবং মৌলভীবাজারে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেট সিটি কর্পোরেশনে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম বায়োড্রাইং প্লান্ট স্থাপন করা হচ্ছে। উন্নত প্রযুক্তির এই প্লান্টটি বাস্তবায়িত হলে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন করা সম্ভব হবে। সিলেট নগর ভবন সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এই প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন এবং পরিবেশ বান্ধব করে তুলতে আমরা এই বায়োড্রাইং প্লান্ট স্থাপন করতে চাই। এটি বর্জ্যকে জ্বালানিতে রূপান্তরের মাধ্যমে একটি বৃহত্তাকার অর্থনীতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। মতবিনিময় সভায় সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মোহাম্মদ আশিক নূর, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী আকবর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ একলিম আবিদিন, নির্বাহী প্রকৌশলী জয়দেব বিশ্বাস এবং নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক মোহাম্মদ উল্লাহ সজীব। এছাড়াও লাফার্স হোলসিম বাংলাদেশ পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অফ জিও সাইকেল লতিফুর রহমান, জেনারেল ম্যানেজার সরকার শোয়েব আহমদ এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তামরিন চৌধুরী। প্রকৃতি নির্ভর পর্যটন শিল্পকে সমৃদ্ধ করা ও দেশ বিদেশের ভ্রমণ পিপাসুদের কাছে মৌলভীবাজারের বিভিন্ন জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, তাদের ব্যবহৃত পণ্য তুলে ধরতে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে 3 দিনব্যাপী হারমোনি উৎসব, যা রূপ নিয়েছে সকল আদিবাসী ও বাঙালি সমাজের এক মহান মিলন মেলা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। 3 দিনব্যাপী হারমোনি উৎসবে মৌলভীবাজার জেলার 27টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সমতলের বাসিন্দাদের অংশগ্রহণে মোট 85টি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আর এই পরিবেশনা দেখতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে শ্রীমঙ্গল ফুলছড়া মাঠে।
প্রকৃতি নির্ভর পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। আমরা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং আমাদের বিভিন্নভাবে যে কৃষ্টিগুলো সেটা দেখানোর জন্য, ফুটে তোলার জন্য এখানে এসেছি এবং আমার অবশ্যই অনেক ভালো লেগেছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই ট্যুরিজম বোর্ডকে এত সুন্দর আয়োজন করার জন্য। হারমোনি ফেস্টিভ্যাল হচ্ছে, আমরা এখানে খুবই আনন্দ পাচ্ছি, এখানে আমরা সবাই উপভোগ করব। অনুষ্ঠানের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা এমপি। এ সময় তিনি বলেন, এটি আমাদের বাংলাদেশের ঐতিহ্যেরই অংশ, যা আমাদের ধরে রাখতে হবে। গোষ্ঠীর একটা ওদের তো ঐতিহ্য এটা, এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশেরও একটা ঐতিহ্য। সেই ঐতিহ্যটা তো ধরে রাখতে হবে, আমাদের সংস্কৃতিটা ধরে রাখতে হবে, এবং যারা নৃগোষ্ঠী আছে তাদের তো একটা আস্থার জায়গা নিয়ে আসতে হবে যে আমরা তাদের সাথে আছি। উৎসবে খাসিয়া, মণিপুরী, গারো, সাঁওতাল, বারাইক, উরাং, খারিয়া, কুর্মি সহ ২৭টি জাতিগোষ্ঠী তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি তাদের খাদ্য ও পণ্য নিয়ে স্টল দেয়। এখানে আমাদের নৃত্য, গান, বাজনা আরো অনেক কিছুর আয়োজন করা হয়েছে, এগুলাই আমরা উপভোগ করার জন্য আসছি। দেখতে অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। এই হারমোনি ফেস্টিভ্যাল সিজন শুরু হয়েছে এবং এখানে আমরা প্রায় ২৮টি জনগোষ্ঠী অংশগ্রহণ করছি। আমি এখানে আমাদের কিছু ঐতিহ্য এবং বিভিন্ন জনগোষ্ঠী কিছু ভাস্কর্য এনেছি। অনুষ্ঠানে বাংলাদেশের প্রকৃতি নির্ভর পর্যটন শিল্প ডেভেলপের আশ্বাস দেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী বলেন, এই হারমোনি ফেস্টিভ্যালের মাধ্যমে মানুষ জানতে পারছে এ অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর সংস্কৃতি কতটা সমৃদ্ধ। বিশেষ করে শুধু শীতকালেই নয়, বর্ষাকালেও শ্রীমঙ্গল অপরূপ সৌন্দর্যে ভরপুর। অনেকে মনে করে যে শীতেই বুঝি পর্যটন ভালো, কিন্তু গ্রীষ্মতে এই বৃষ্টির মধ্যে যে পর্যটনের রূপ এবং আমাদের শ্রীমঙ্গলের যে রূপ, সেটা চিন্তার বাইরে। আমরা চাই যে পর্যটকরা ব্যাপকভাবে এখানে আসুক। আমাদের নৃগোষ্ঠী যারা আছে, সংস্কৃতি আমাদের যে নৃগোষ্ঠীর সংস্কৃতি সেটাকে আমরা তুলে ধরতে পারলাম। আমরা সমানভাবে সবাইকে আগাইয়ে নিয়ে যাইতে চাই, বিশ্বের দরবারে আমাদের এই এলাকার মানুষকে পরিচিত করতে চাই। সকল জাতিগোষ্ঠীর এই সমৃদ্ধ সংস্কৃতি সংরক্ষণে সাংস্কৃতিক একাডেমি স্থাপনের দাবি সংশ্লিষ্টদের। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আটলান্টিক কান্ট্রি এর উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ মেলা ২০২৬। আগামী ১৪ জুলাই মঙ্গলবার নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির নিউ জার্সি এলাকার নর্থ অ্যালবানি অ্যাভিনিউ এর সার্ফ স্টেডিয়ামে দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী বাঙালিদের প্রাণের এই মিলন মেলা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল কাদের মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রিলায়েন্স ক্যাপিটাল ফান্ডিং এলএলসি এর সিইও বিশিষ্ট সমাজসেবক শাহরিয়ার কবির। মেলা উদযাপন কমিটির আহ্বায়ক আহসান হাবিব, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আবুল কালাম এবং সদস্য সচিব ফরহাদ সিদ্দিক জানিয়েছেন ২০০৮ সাল থেকে বাংলাদেশ মেলার আয়োজন করে আসছেন তারা। এবারও মেলা সফল করতে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। আর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আটলান্টিক কান্ট্রি এর সভাপতি শহীদ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল আহমদ এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম টফি আশা প্রকাশ করেছেন এবারের মেলা প্রবাসী বাঙালিদের একটি ঐতিহাসিক মিলন মেলায় পরিণত হবে। মেলা পরিচালনার দায়িত্বে থাকা মিরাজ খান, কুতুবুদ্দিন এমরান, বিপ্লব দেব, বিপ্লব দাস, সোহাগ করিম, রাজীব চৌধুরী সহ নেতৃবৃন্দরা জানান, প্রতি বছরই মেলায় দেশীয় পণ্যের সমাহারে সাজানো হয় হরেক রকম স্টল। স্টলগুলোতে রাখা হয় বাঙালিদের সকল মুখরোচক খাবার। তার পাশাপাশি এবারের মেলায় দর্শকদের জন্য রাখা হচ্ছে র্যাফেল ড্র। তবে মূল আকর্ষণ হিসেবে থাকছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সুরের মূর্ছনা ছড়াতে মঞ্চ মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় তারকা শিল্পী আরজিন কামাল, নাভিন, নীলান্দ্রী চৌধুরী, জয়ন্ত সিংহ এবং তানভীর শাহীন। মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট আবু শাহ দাখিল মাদ্রাসা মিলনায়তনে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা।
মৌলভীবাজার সদর উপজেলার বরহাট আবুসা দাখিল মাদ্রাসা মিলনায়তনে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে ফল উৎসব 2026 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক সামাজিক ব্যক্তিত্ব আব্দুল মতিনের সঞ্চালনা সভাপতিত্ব করেন আব্দুল গনি। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইউকে প্রবাসী মেজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গিয়াস আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল ইউনুস আলী, ডাক্তার মশিউর রহমান, প্রফুল্ল চন্দ্র দাস, রায়হান আহমদ, শফিকুর রহমান, রাহেল আহমদ, অত্র মাদ্রাসার শিক্ষক দেওয়ান বদরুল ইসলাম সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ইউকে প্রবাসী ফয়সল রাজা সহ অনুদানকারীদের এবং সদস্যবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। আজকের অনুষ্ঠান খুবই সুন্দর লাগতেছে এবং আজকে সবাই দেখতেছেন, আজকে সবাই সামনে কেউ খাইতেছেন সবাই থাকবেন, সবাই দোয়া করবেন। বিশেষ করে আমি আমার প্রবাসী অবস্থানরত আমার গ্রামের ভাই বোনদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে আপনাদের সহযোগিতার কারণে আজকের এই প্রোগ্রামটা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পেরেছি। আশা করি ভবিষ্যতে এইরকম ওয়েলফেয়ার ট্রাস্টে বিভিন্ন ধরনের ইসলামিক কাজে সহযোগিতা করতে আশা ব্যক্ত করে। এটা হচ্ছে সেই সব আমাদের সাথে প্রতিবেশীদের যে একটা ঘনিষ্ঠ সম্পর্কের উন্নতি করার একটা প্রয়াস, এইটা কিন্তু ঘটিয়েছে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব দান এবং এইসব অনুষ্ঠান, এইসব কার্যক্রম যেন কবুল করেন। এরকম একটি উদ্যোগ বা এরকম সবসময় বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য আমরা যুব সমাজ এবং আমরা তরুণ সমাজ সবসময় একত্রিত হতে পারি এবং আমরা একত্রিত হয়ে বিভিন্ন সামাজিক সংগঠনমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। আমি এসব উৎসবকে সাধুবাদ জানাই। উক্ত ফল উৎসব এক পর্যায়ে যুব সমাজ, কিশোর ও প্রবীণদের মধ্যে এক মিলন মেলায় পরিণত হয়। এই মৌসুমী ফলগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এগুলোর মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ লবণ, আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে থাকি। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, বড়হাট, মৌলভীবাজার। যে সমাজ বই পড়ে সে সমাজ ইতিহাস করে, এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ইতিহাস ভিত্তিক বই নবীগঞ্জের ইতিকথা পাঠ ও মেধা যাচাই প্রতিযোগিতা 2026। লাল সবুজ সাইক্লিং ক্লাবের উদ্যোগে হীরা মিয়া গার্লস হাই স্কুল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বইপ্রেমীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। বক্তারা বলেন, নতুন প্রজন্মকে বইমুখী করতে এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়তে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হোমল্যান্ড আইডিয়াল স্কুলের হাফিজা আক্তার নাদিয়া, দ্বিতীয় হন অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের ফারজানা আক্তার কেয়া এবং তৃতীয় স্থান অর্জন করেন হোমল্যান্ড আইডিয়াল স্কুলের জয়দীপ রায়। পরে বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, সমাজে পাঠাভ্যাস গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।